এখানে সরকারের সদিচ্ছা লাগবে, আর কিচ্ছু না। মানে যখন আসলে আমরা ছাত্র রাজনীতি করতাম, টেলিভিশনে দেখতাম যখন যে রাজনীতিবিদরা এক ধরনের মানে ইগনোরেন্স, অস্বীকারের রাজনীতি করছে, আমার এখন আবার মনে হয় যে আবার সেই জায়গাতে আমরা চলে আসছে কিনা। এই যে একটা আলোচনা, এটার মধ্যে অনেক ভুল তথ্য আছে এবং ভুল বার্তা আছে। আমি একটা বিষয় বললে মনে হয় এই বিষয় নিয়ে আর কোনো আলোচনা হবে না। সেটা হচ্ছে যে একটা প্রিন্স ভাই বলছিলেন যে ওনারা এই জুলাই সনদ আদেশটা নিয়ে এবং এটা নিয়ে ওনাদের আসলে কোনো বা গণভোট আদেশটা নিয়ে এটা নিয়ে আসলে ওনাদের জানানো হয় নাই। এই প্রসঙ্গটা নিয়ে একটু বলি যে একটা 30 অক্টোবর 2025-এ বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সহ একটা সংবাদ সম্মেলন হয়েছিল। সেখানে একদম লিখিত সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী। তো সেখানে বলা হচ্ছিল যে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই জাতীয় সনদ 2025-এ সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলি কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি 2 ও 3 সংযোজিত করা হয়েছে। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নেই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুযায়ী আদেশ আইনের মর্যাদাপ্রাপ্ত, অতএব তা জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির আছে। সুতরাং এটা এভাবে জারি করা যায়। তার মানে এই তথ্যটা সম্পূর্ণ ভুল যে এই বিষয় নিয়ে তাদের সাথে আলাপ হয়। এটা খুবই ভুল কথা। তারপরে হচ্ছে প্রথমত এবং এই প্রেস কনফারেন্সে অবশ্য আমি যাদের ছবি দেখলাম সেখানে জনাব সালাউদ্দিন আহমেদ ছিলেন, নজরুল ইসলাম খান ছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। আমি দেখলাম স্থায়ী কমিটির সদস্য এবং সে তাদেরই প্রেস কনফারেন্সের একটা বক্তব্য পড়লাম। 30 অক্টোবর মিলিয়ে নিতে পারেন। এখন দেখেন এই যে বারবার করে বলা হচ্ছে যে আমরা তো বলেছি সংসদে একটা কমিটি করে সংবিধানটা সংশোধন করে ফেলি। কি সুন্দর প্রস্তাব না? কিন্তু দেখেন সংবিধানের যে বিষয়গুলো যেটা গণভোটে গেছে, এটা তো একেবারে আপনি সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদ ভায়োলেট করছেন। মানে আপনি সংবিধানের বেসিক স্ট্রাকচার ভায়োলেট করছেন। সেই বিষয়গুলো মানে সংবিধানের যে বেসিক জিনিসগুলো, মূলনীতি, ধরেন আপনি মূলনীতি পরিবর্তন করবেন, সেটা তো আপনি সংসদে বসে পারবেন না। আপনি উচ্চকক্ষ করবেন, আমাদের সংসদ এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট বানাবেন, উচ্চকক্ষে আবার 100 জনকে দিবেন। এটা তো কোনোভাবেই আপনি এই সংসদে বসে পারবেন না। এটা আলাদা একটা অবশ্যই সংবিধান সংস্কার সভা করতে হবে। এটা আসলে বিএনপি খুব ভালো করে জানেন, নাহলে 31 দফার 1 নম্বর দফায় এই দফাটা রাখতেন না ওনারা খুব ভালো করে জানেন, ওনারা এখন স্বীকার করবেন না। এবং দেখেন এই যে নোট অফ ডিসেন্ট নিয়ে ওনাদের যে কান্নাকাটি, আমার খুব কষ্ট লাগে। দেখেন এটা তো একটা আন্তর্জাতিক মানে নিয়ম যে আপনার যে কোনো বিষয় নিয়ে যখন এরকম দ্বিমত থাকবে এবং দ্বিমতটা ডকুমেন্টেড করে রাখা। দ্বিমত মানে কি? আমি ধরেন এখানে আমরা 7-8 জন আছি, ধরেন 8 জন আছি, 8 জনের মধ্যে আমার 3 জনের দ্বিমত থাকতে পারে একটা বিষয়ে, কিন্তু সংখ্যাগরিষ্ঠর মতামতের ভিত্তিতে তো পাস হবে জিনিসটা। তার মানে আমি যদি এখন বলি যে না আমাদের 2 জনের দ্বিমত আছে জন্য আপনি এটা পাস করতে পারবেন না, আমার তো নোট অফ ডিসেন্ট ছিল। দেখেন মানে এই যে যদি বলি যে গণভোটে যে 4টা প্রশ্নের 4 নম্বর প্রশ্ন নিয়ে সবসময় তারা আলোচনা করে। 4 নম্বর প্রশ্ন ছিল যে এই যে নোট অফ ডিসেন্ট, দ্বিমত সহ যেই রাজনৈতিক দল আসলে ক্ষমতায় আসবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, তারা আসলে এই জুলাই সনদটা তাদের মতো করে বাস্তবায়ন করবে। এই কারণেই এই 4 নম্বর দফাটা ধরেই কিন্তু বিএনপি কথা শুরু করে, কারণ আগের 3টা তারা ভুলে যায়। হ্যাঁ, এটা একটা চালাকি, একদম স্পষ্ট চালাকি। কারণ প্রথমেই আছে উচ্চকক্ষ, সেটা নিয়ে ওনারা কথা বলতে চান না। দ্বিতীয়ত আছে প্রাতিষ্ঠানিক দলীয়করণ, সেটা তো মোটামুটি সেই দফা শেষ হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক দলীয়করণ তো আসলে কিছু বাকি নাই। এখন এটা নিয়ে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে এবার আসি আমাদের যে সম্মানিত দর্শক ছিলেন ওনার প্রশ্নের উত্তরে। দেখেন উনি বলছেন যে হাম নিয়ে কথা হচ্ছে না, আরো নানান কিছু নিয়ে কথা হচ্ছে না, জীবন ঘনিষ্ঠ অনেক কিছু নিয়ে কথা হচ্ছে না, তাহলে আসলে এই জুলাই সনদ নিয়ে কেন কথা হচ্ছে, গণভোট নিয়ে কেন কথা হচ্ছে, উনি বুঝতে পারেন না। আমি ওনার বোঝার জন্য একটু বলছি। দেখেন এই সংসদ যদি প্রতিনিধিত্বশীল হয়, পলিসিগুলো নিয়ে আরো বেশি আলোচনা হবে, এটার জন্য উচ্চকক্ষ দরকার, এই জন্য আমরা গণভোট নিয়ে কথা বলছি। এই যে দেখেন প্রাতিষ্ঠানিক দলীয়করণ নিয়ে তো আমরা অনেক কথা বলছি, মানে এইটাও তো আসলে একেবারে জীবন ঘনিষ্ঠ। কিভাবে এই ব্যাংক থেকে বিশ্ববিদ্যালয় সব তো দলীয়করণ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনার রাজনৈতিক পরিচয় হচ্ছে উনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। সুতরাং এই মানে একেবারে শুধুমাত্র ভিসি না, প্রক্টর যিনি নিযুক্ত হয়েছেন তিনিও জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন বহু আগে থেকেই। এবং ব্যাংকটা আপনি মবের কথা বলছিলেন না, মানে যখন
প্রিন্স ভাই বলছিলেন, আমি একটু টেনশন করছিলাম উনি আবার এটা বলে ফেলেন কিনা যে মব ওনারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এখন ওনাদের একটা খুব সুন্দর টার্ম ওনারা বানিয়েছেন, যাই বলেন হামের কথা বলেন উত্তরাধিকার সূত্রে পেয়েছি, চুক্তির কথা বলেন উত্তরাধিকার আপনি সূত্রে অস্বীকার পেয়েছি। করতে পারেন হামের যে ইয়েটা আমি শেষ করছি, ভ্যাকসিনটা শেষ আনা করছি। Let me হলো না, finish, let me finish. অন্তর্বর্তীকালীন I সরকারের didn't- সময় I কেন didn't আনা হলো না, interrupt. এই প্রশ্নের উত্তর I দেন। didn't interrupt you. তখন তো ওখানে I আপনাদের didn't লোক inter- বসা ছিল, this আপনি is- উত্তরটা দেন This না। is not gentleman's agreement. No, no, আপনি বলেন না, উত্তরটা দেন। আমি বলবো আচ্ছা, আপনার বলেন। সময় আপনি বলেন প্লিজ। এটা একটা তো শিষ্টাচারের ব্যাপার। আচ্ছা, এখানে হচ্ছে যেটা বললাম যে দর্শকের উদ্দেশ্যে যেটা বললাম যে ব্যাংকে তো জনগণের টাকা থাকে, সেই ব্যাংককে হচ্ছে খালি করে এস আলম $20 বিলিয়ন, এটা উনি মানে আমাদের দর্শকও যদি আসলে মানে টাকায় কনভার্ট করে এটা করতে অনেক সময় লাগবে। 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং হচ্ছে এইখানে আমরা দেখলাম যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে, সেই অধ্যাদেশগুলো নিয়ে কেন আমরা কথা বলছি, অধ্যাদেশগুলো বাতিলের মাধ্যমে কিন্তু এরকম হয়েছে ব্যাংক সংস্কার অধ্যাদেশে একটা পয়েন্ট যুক্ত করে আবার সেই ব্যাংকগুলো এসএলএমদের কাছে ফিরিয়ে দেওয়ার একটা কথা হচ্ছে। এবং রিসেন্টলি যে শিক্ষক নিয়োগের কথা বললাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন তিনিও কিন্তু হচ্ছে এই আর্থিক কেলেঙ্কারির নানান ধরনের অভিযোগ আছে তার বিরুদ্ধে এবং এসএলএমের একজন সহযোগী তাকে কিন্তু ডিন বানানো হয়েছে। সুতরাং এটা জীবন ঘনিষ্ঠ বিষয়। এবং আরো একটা কথা বলতে চাই আমি যে দেখেন প্রাতিষ্ঠানিক দলীয়করণ নিয়ে মানে কথা বলতে গেলে তো আসলে কম হয়ে যায়। পুলিশের ডিআইজি যখন বলেন যে আমরা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি, তখন এই বিষয়টা আসলে জনগুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ ধারণ করে, না উনি সরকারি কর্মকর্তা। জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে। না, এটা তো সরকারি কর্মকর্তা, উনি এটা বলতে পারেন না এবং প্রধানমন্ত্রীর সামনে বলছেন, এটা আপনাদের মনে রাখতে হবে। এটা তো উনি প্রফেশনাল জায়গা থেকে করতে পারেন না। এবং দেখেন হামের ব্যাপারটা, আপনাকে জাস্ট আমি একটা কথা একটু বলতে চাই। মানে যেটা প্রিন্স ভাই বললো যে হামের এই সংকটটা যাত্রা কোন জায়গা থেকে কোন সরকারের সময়, সেটা আপনারা কেন বলেন না, এটা বলেন কিনা আর কি। না, এটা না বলার কিছু নাই। এটা প্রথমত মানে ধরেন আন্দাজ করে আমরা কেন বলবো, যদি এখানে ইউনূস সরকারের যে কেউই এখানে মানে দায়ী থাকে, তাদের যদি কোনো গাফিলতি থাকে অবশ্যই আপনারা তদন্ত করেন, এই সংকট সমাধান করেন, তারপর তদন্ত করেন, তাদের আইনের আওতায় আনেন। এবং সেই অনুযায়ী ব্যবস্থার কথা বলছেন যে আমি একটা জিনিস একটু শেষ করি, একটা লাইনে শেষ করি, সেটা হচ্ছে প্রিন্স ভাই শোনা দরকার একটু। সেটা হচ্ছে দেখেন এই যে সেটা হচ্ছে যে একটা তো আমরা দেখেছি না, আন্দোলন দেখেছি না, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় 16 মাসে 2000 আন্দোলন দেখেছি। আপনি কি এখন কোনো আন্দোলন দেখেন? এরই মধ্যে একটা আন্দোলন কিন্তু এরকম ছিল, স্বাস্থ্যকর্মী যারা আসলে এই যে টিকা দেওয়ার জন্য নিযুক্ত ছিল, সেই জায়গায় কিন্তু তারাও কিন্তু দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সুতরাং এই যে এতগুলো আন্দোলন, তাদের বেতন ভাতা নিয়ে আন্দোলন, এই আন্দোলনগুলো এখন কেন দেখা যায় না?